প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসি, আইসি, এসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে, লিগ টু সরকার চলছে, আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলেই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলিতে। এই প্রথম আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে হয়তো 31 সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না। আমরা এবারেই দুর্গাপূজায় দেখলাম, লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। বেগুনবাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে। বেগুনবাড়িতে রবি দত্তের বাড়িতে ভাঙচুর, লুট করা হয়েছে, তার নাতির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে। ওখানে কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর, লুটপাট। ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে। হরেকনগর ভাদুড়ি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছেন। নলপুকুরে গন্ডগোল হয়েছে। বেনাদহে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ হরেকনগর ভাদুড়িপাড়া, মাড্ডা গ্রামে হনুমানজিউ, গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে। বেলডাঙ্গা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাহারপাড়াতে গনা হাজরা, সুপল হাজরা, বুদ্ধদেব হাজরা, রুদ্র হাজরা, প্রশান্ত বিতারের বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে। বেলডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুবীর হাজরা, জয়ন্ত কর্মকার, সুপ্রিয় হালদার, দীনবন্ধু হালদার, কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে। ছোট গাড়ি, মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটরসাইকেলগুলো পোড়ানো হয়েছে। বেলডাঙ্গা পুরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল, ধর্মীয় স্থান, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে 80টার মতো ধর্মীয় স্থান, সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মণ্ডপ 30টা ভাঙা হয়েছে, নয় পোড়ানো হয়েছে। সনাতনীরা ইনজোর্ড হয়েছেন 50 জনের বেশি এবং কম বেশি 500 জন এফেক্টেড হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে। এর বাইরেও 200 দোকান, বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ
রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে। গতকাল 18 নভেম্বর লিডার অব অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন, এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। 163 এফেক্টেড হয় 4 জনের বেশি গেলে, 5 জন গেলে। তা উনিও রেসপন্স করেননি, মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি। আমরা আজকে আবার পাঠাবো। গতকাল মুখ্য সচিব মনোজ পন্তকে আজ থেকে, আজ মঙ্গলবার, as early as possible, earliest, আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিশন আন্ডার দ্য লিডারশিপ অফ দি এলওপি, আমরা 5 জন এমএলএ উনার টাইম, ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন। উনার কাছে আমরা দেখা করতে চাই। দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফলাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছেন। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনো বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয়। আমরা 2022 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি, যে ঘটনায় 22 সালে বিজয় দশমীর নয়, অষ্টমীর দিনই বাংলাদেশে সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল, ভেঙে চুরে তছনছ করেছিল। 9 জন সনাতনী শহীদ হয়েছিলেন, প্রান্ত প্রভু সহ ইস্কন প্রচারক, এবং অনেক মঠ মন্দির আক্রান্ত হয়েছিল। পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল, মোহাম্মদ ইকবাল, তিনি এই কাণ্ডটা করেছেন। তাই বেলডাঙ্গায় কোনো সনাতনীরা, কোনো পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই, কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি, সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে, বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই, সিমি, তাদের হাতে কেন তুলে দেওয়া হবে। আজকে এই যে
500 এফেক্টেড, 50 জন ইনজোর্ড, 200 দোকান আজকে 4 দিন ধরে বন্ধ, লক অ্যান্ড কি, এবং ইন্টারনেট বন্ধ, 163 ধারা ইম্পোজ, কেউ ঢুকতে পারছেন না, বেরোতে পারছেন না। এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে, সেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এইসব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্থের কাছে গতকাল আবেদন করেছিলাম, আপনার দেওয়া ডেট, টাইম, ভেন্যু আপনি ঠিক করবেন, নো কন্ডিশন। আমরা অপোজিশনের 5 জন এমএলএ এলওপি লিডারশিপে মিট করতে চাই, বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক, তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন, আইএস, তিনি লিডার অব অপোজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত 5টা বাজে কোনো রেসপন্স করেননি। ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ, তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন, 24 তারিখে ডেট আছে। আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট, 3টে পিল হয়েছিল। সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে, আজকে পার্ট হিয়ারিং হয়েছে, আগামীকাল এখন জাজমেন্ট এসছে। তুমি পরে বলে ওই পার্টটা, জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে, বলে দেবেন কালকে আবার আছে। খুব অল্প সময়ে রিপোর্ট চেয়েছে। আমরা লিগ্যাল সাপোর্ট দেব তাদের, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত এফআইআর, ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করব। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে নিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে, আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম। এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। আমরা অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে, মানে যারা দিয়েছিল তাদের গ্রেপ্তার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, এবং অত্যাচারটা বন্ধ হয়নি, গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি
এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেপ্তার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন পিএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। আপনারা একসঙ্গে প্রশ্ন করবেন, আরেকটা ইস্যু ছিল বলেন। সেটা কোচ তো বলবে। আচ্ছা, আমি যেটা চাইছি সেটা তো এখনো পাইনি। ওনারা কুইক কালকে রিপোর্ট দিতে বলেছেন। আমি হোপফুল যে সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবেন। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয়, মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসেন। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা, শিবপুর এবং রিসড়াতে যা ঘটেছিল 61 জন জেলে আছে, 2-1 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়। কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছেন। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। কৌস্তব বাগচি, সংযুক্তা সামন্তরা যে মামলা করেছেন গতকাল, তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং হিরণময় ভট্টাচার্য সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কলফর করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম। তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন, মৌলবাদী, আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেলডাঙ্গাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন ব্যবস্থা নিতে। এইটা বাকিটা ইন ডিটেলস পিটিশনার কৌস্তব বাগচি আছে, বলবেন। আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? আমি আরেকটা পয়েন্ট, রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটিআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট। মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আরটিআই করেছি 6 মাস আগে যে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন এবং কতগুলো উত্তর দিয়েছেন। সেই আরটিআইয়ের উত্তরও রাজভবন থেকে পাইনি। এর জন্য রাজ্যপাল দায়ী নয়, রাজভবনের যে কর্মচারীরা আছে যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, তারা এটা করছেন না। আমি আরটিআইয়ের উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি স্টেট ইনফরমেশন কমিশনার, সেখানে আপিল করেছি। তার টাইম, নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব। কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোন রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য। তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না। আগামী 26 তারিখ সংবিধান ডে, যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে, সেদিনকে চোখে আঙ্গুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা সংবিধান ডে পালন করার যোগ্যতা হারিয়েছেন। পুলিশের কথা বলছিলেন, পুলিশের তরফ থেকে টুইট করা হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ খুব কড়াভাবে মোকাবিলা করা হচ্ছে। বারবার যখন বেলডাঙ্গার এই ঘটনা, বিভিন্ন জায়গার এই অশান্তি, তখন শাসক দল বারবার ওই মণিপুরের প্রসঙ্গকে নিয়ে আসছেন বাংলার রাজনীতি। মণিপুরের অশান্তি পরিস্থিতিকে বাংলার রাজনীতিতে নিয়ে আসছে, কিভাবে দেখছেন? মণিপুরে যে ঘটছে তাকে তো কেউ সমর্থন করে না। সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে
355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন। এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল, ওখানকার ওসিআইসি যারা পুলক রায়ের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না। স্কুলে ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধর্মের লোকই পড়ে, নিষ্পাপ বাচ্চারা পড়ে। আজকে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন তাহলে এই যে র্যাডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন, জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না। ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক, এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন, ওসিআইসি, সিআই, এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারেটের ক্ষেত্রে এসিপিরা, ডিসিরা, এরা আমাদের কাছে স্যারেন্ডার করে যান যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো না, আমরা ফাইন আপনাদের কি করবো, কিছু করার নেই, আমরা ব্রিফড। কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে? কালিম্পংয়ে যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে, নামখানাতে, সন্দেশখালিতে তাকে পাঠিয়ে দিবে? কে চাইবে? তার বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম স্কুলে, শহরের সব বেনিফিট সে পাচ্ছে, আপনি হলেও করতেন না। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি, পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে, আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচালিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে, 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে, বাংলাদেশি। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর। এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? আপনারা কি জানেন ওই 72টা জায়গা আনম্যান? আপনি ঢুকতে পারেন, বেরোতে পারেন, তার জন্য কিচ্ছু লাগবে না। আপনারা কি জানেন গোসাবাতে মোট 11টা দ্বীপ আছে, একটা দ্বীপ বিএসএফ আছে, 10টা দ্বীপে বিএসএফ নেই। জমি দিচ্ছে না। ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে। আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে। আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার, সেই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন, এবং তার কাজও বার্মার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য। এখানে তো জমি দেবেন। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগা পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে, অ্যাজ এ লিডার অব অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছি। তো এরা জমি দেবে না। এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে, এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। এক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন, তৃণমূলের অভ্যন্তর থেকেও বেশ কয়েকজন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। ওগুলো সব ফেস সেভিং। কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ওই বন্দুকেও কাট মানিয়েছে, গুলি বেরোয়নি, ভালোই হয়েছে।
মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ, কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আপনারা চাইলে আমি দিয়ে দিব, দুটো বাংলো আছে ওনার সুশান্ত বাবু, ওই জন্য চাইলে ছবি দিয়ে দেবো আমি, ছবি ভিডিও, সব তোলাবাজির লড়াই আর কিচ্ছু না। যারা বলছেন তারা আতঙ্কিত, তারাও তো তোলাবাজিতে যুক্ত হয়ে গেছেন, রেশারেশি হয়েছে, নইলে ভাইপোর অফিস থেকে মেয়রের বিরুদ্ধে এফআইআর করতে যায় ক্যামাক স্ট্রিটে, মেয়রের পিএ তার নামে ক্যামাক স্ট্রিটে মাননীয় ভাইপো তথাকথিত অল ইন্ডিয়া পার্টি, মানে রিজিওনাল পার্টির অল ইন্ডিয়া নাম, যেরকম AIFB ফরওয়ার্ড ব্লক, যেমন তা সেই পার্টির জিএস সাংসদ তিনি তার অফিস থেকে যাচ্ছেন ফিরহাদ হাকিমের পিএর কমপ্লেন করতে। এখানে পুলিশ মমতা ব্যানার্জির কথাই চলে, ফোন করে দিয়েছে ববির বিরুদ্ধে কিছু করা যাবে না, এফআইআর হয়নি, আর ভাইপো হয়তো ওটা প্রসিড করতে চাইনি। তা সবাই যারা আজকে আপনাদের চ্যানেল ট্যানেলে বলেছেন মেয়র হতে পারে, স্পিকার হতে পারে, মন্ত্রী হতে, সকল দে অল আর বিলঙ্গিং টু টিএমসি পার্টি, এবং ন্যাচারালি তারাও আতঙ্কিত, কখন কি ঘটে যাবে। এত নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে 75-25 নিয়ে গোলমাল, প্রত্যেকেই আনছে। না মানে এটা কি আভ্যন্তরীণ দ্বন্দ্বটা, মানে যেটা এতদিন ধরে উঠে আসছিল? হ্যাঁ, দ্বন্দ্ব তো হবে, দ্বন্দ্ব হবে না কেন? আপনার আরাবুল শপথের লড়াইটা কি? আরাবুল জেল খাটলো কেন? এই রাজ্যে কখনো তৃণমূলের লোক জেল খাটে? এই লড়াইটা কি? কাইজারের সঙ্গে আরাবুলের লড়াই কি? এই মডেল তো সর্বত্র, কাউন্সিলরদের মধ্যে এখানে ওখানে সব জায়গায় লড়াই, জীবন সাহা পরেশ পালের লড়াই সব জায়গায় আছে। আপনি গলিতে গলিতে যেখানে খুঁজিবেন সেখানেই পাইয়ে যাবেন অমূল্য রতন। হিন্দিটা পরে, আগে বাংলা না, আমি আপনাদের একটা অন্য পয়েন্ট বলবো, তারপরে আমি হিন্দিতে যাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবেন, এবং এই প্রথমে তারা ধরেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা 10,98,000 সেটাকে, তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে গত 2 বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন 250 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি, তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে। এটা যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্য সরকার মানে নির্দিষ্ট একটা পার্টি চালালেও, আমরা যেমন ভারত সরকারের কোন স্কিমকে বিজেপি স্কিম বা মোদিজি স্কিম বলি না, আমরা বলি মোদিজির সময় চালু হয়েছে। এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে। আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব, 1 নম্বর হচ্ছে বিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছেন না, সবাই মেল টেল করতে পারে না, গ্রামের প্রান্তিক মানুষজন। আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে, আর বিএস কে যেগুলো আছে সেগুলো কার্যত নন ফাংশনিং। আমি বিডিওরা করেছেন কি, সব বিডিও অফিসে একটা করে ট্রাঙ্ক বা বাক্স রেখেছেন, যেখানে ফুটো করে দিয়েছেন মাঝখানটা, কমপ্লেন জমা করতে পারবেন। এতে কিন্তু রিসিভ থাকছে না। আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও, রিসিভ থাকবে। রিসিভেরও যে ডকেট রিসিভ সেকশন, সেখানেও নিয়ন্ত্রণ বিডিওদের হাতে, তারা রিসিভ দিচ্ছেন না, বলছেন ওখানে ফেলে দিয়ে যাও অ্যাপ্লিকেশন। আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিভ করে দেওয়া হোক। এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি পিএনএডি দিয়েছেন 13/11/2024, হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন 18th November 2024, ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপারেশন উইদিন 28th November,
display of the list in block SDO DM office and official website of the district, disposal of objection from 29th November to 6th December 2024. Approval by the Gram Sabha, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম সভার অনুমোদন, দ্যাট মিন্স গ্রাম সংসদ। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে দাবি করব, লিডার অব অপোজিশন হিসেবে, এক, আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিভ কপি দিতে হবে। নো ট্রাঙ্ক, নো বাক্স যেখানে রিসিভ হচ্ছে না, 1 নম্বর। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোনো ইন্টারাকশন করেন না। 2, আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে বলবো, 11 তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি সরকারি সভা, সরকারি প্রতিনিধি থাকবে। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে, পাওয়ার অযোগ্য কোনো লোকের নাম থাকলে আপত্তি করবেন, আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন। 3, আমি সরকারকে, এই সার্কুলারের মধ্যে নেই, আমি একটা অনুরোধ করব, এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং। আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করব। 4th একটি বিষয় আমি এখানে বলতে পারি, যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন, তাহলে আবাস 2তে যে 4 কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবাস 2 3 কোটি বাড়ি করবেন তারা, ভারত সরকার, যেটা 4 কোটি আগে তৈরি হয়েছে, যেতে পশ্চিমবঙ্গ সরকার 54,000 কোটি টাকা পেয়েছেন, 40 লক্ষ ইউনিট পেয়েছেন। অর্থাৎ বাড়ি পায়নি তা নয়, হজম করেছেন, এটাই ঘটনা। 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 1 এবং ইউপিএ 2, যার মধ্যে 9 থেকে 12 টিএমসিও ছিল, তারা ইন্দিরা আবাস যোজনা IAY তে 4,664 কোটি টাকা দিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2টো টার্মে 8 বছরে 1 বছর 17টা টিম এসেছিল, অবজেকশনে ধরা পড়েছে বেআইনি তালিকা। 8 বছরে মোট 40 লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 54,000 crore। কংগ্রেসের 10 বছর আর মোদিজির 8 বছর যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন হেল অ্যান্ড হেভেন। আমি বলবো, স্বচ্ছতার সঙ্গে সর্বদলীয় ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদিত তালিকা যদি তৈরি করেন, আবাস 2তে বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারত সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস 2 নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশন, লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া হয়েছে। এটাও আপনাদের জ্ঞাতার্থে আমি জানলাম। দুটো প্রশ্ন করবো। একটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেখা যাচ্ছে হুমায়ুন কবির সহ আরো কয়েকজন একটানা বলে যাচ্ছে যে রাজ্যে আইন শৃঙ্খলা ভালো নেই, তো এখানে অভিষেক ব্যানার্জিকে বসিয়ে দিয়ে চিফ মিনিস্টার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আজকে তার পরিপ্রেক্ষিতে ববি হাকিম বলেছেন, যারা এই কথা বলছে মমতার উপর অনাস্থা দেখাচ্ছে,
হিম্মত থাকলে মমতার ছবিটা সরিয়ে দিয়ে ভোটে লড়ে দেখা। সেটা আমাকেও বলেছিল যে পিছনে মমতা ব্যানার্জির ছবি আছে তাই যেতে। আমি তো সরিয়ে রেখে ওনাকে হারিয়ে দিয়েছি, সেটা বিষয় নয়। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ছবি নিয়েও হেরেছি, আমি চেষ্টা করেও জেতাতে পারিনি। মন্ত্রী হয়েছিলেন, দল বদল করেছিলেন, ওনার বিরুদ্ধে রবিউল আলম চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিল। রবিউল আলম চৌধুরী হুমায়ুন কবিরকে হারিয়ে দিয়েছিল রেজিনগরের মাটিতেই উপনির্বাচনে। তাই এগুলো কোনো বিষয় নয়। ববি হাকিম এই ধরনের কথা আমার ক্ষেত্রেও বলেছে। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আপনার কেউ আলাদা নয়, এরা সম্পৃক্ত। এটা পরিবারবাদী পার্টি, ফ্যামিলি পার্টি। আমরা সকলে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যে স্ট্যাটাস পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেম স্ট্যাটাস পান বা তার থেকে বেশি পান। তার জন্য ডাইরেক্টর অফ সিকিউরিটি 5টা বুলেট প্রুফ ফরচুনা কিনেছেন, 60 লক্ষ টাকা করে প্রত্যেকটার দাম, কালো গাড়ি। তিনি মমতা ব্যানার্জি এবং তার থেকেও বেশি স্ট্যাটাস এনজয় করে এবং সমস্ত বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং যেটা মেন, এটা ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। সেই জন্য মিঠুনদের মতো অফিসার একটানা 8 বছর ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি ইত্যাদি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকতে পারেন। এই জন্য ধৃতিমান সরকারের মতো অফিসার পশ্চিম মেদিনীপুর জেলায় বারে বারে থাকতে পারেন, ভোটের আগে বিরোধী দলের পোলিং এজেন্টদের গ্রেপ্তার করতে পারেন। কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়। সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। আমি ববি হাকিম, হুমায়ুন কবিরের কথার মধ্যে না গিয়েও বলবো, এই পরিবারের রাজনৈতিক বিসর্জন চায় পশ্চিমবাংলার আপামর জনগণ। নির্বাচনের পরিবেশ তৈরি হলে, ভয়মুক্ত নির্বাচন হলে পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবারের বিসর্জন ঘটবে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটাই আবার, যে এই যে পুলিশি ব্যবস্থা নিয়ে এত সমালোচনা হচ্ছে, মদন মিত্রর বক্তব্য হচ্ছে এটা হয়েছে এই কারণেই, তৃণমূলের জন্য হয়েছে। কারণ কাউকে গ্রেফতার করলে বা দুষ্কৃতীকে ধরলেই তৃণমূলের নেতারা গিয়ে ফোন করছে, ছাড়িয়ে নিয়ে আসছে। এটা ওনার কথার আমি খুব কম উত্তর দিই। আপনাদের চ্যানেলে আগে কেষ্টমণ্ডলকে দেখা যেত, এখন ওনাকে দেখা যায় বেশি। এবং আপনাদের কিছু ফিক্সড লোক রয়েছে যাদেরকে দিয়ে আপনারা বলান, তার মধ্যে হুমায়ুন কবিরও পড়ে। সবাই তো বলে না, পেটে গুঁতো মারলেও মুখ থেকে কথা বেরোয় না, এরকম অনেক লোক আছে। তা আমি আপনাকে ওনার কথার গুরুত্ব দিতে চাই না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মানে ওনার কথার পরিপ্রেক্ষিত নয়। এই কাজটা প্রথম 2011 সালে মমতা ব্যানার্জি করেছিলেন। কালীঘাট থানা থেকে মধ্যরাত্রে গিয়ে 12টার পরে আসামিদের বের করে নিয়েছিলেন। তাই তৃণমূল বিধায়ককে আমি বলছি, মদন বাবুকে বলছি না। ওনার কথাকে গুরুত্ব দেওয়া মানে আমার লস, ওনার গেন। কারণ উনি নন্দীগ্রামে বিধানসভা ভোটের সময় গিয়ে এইসব এরকম করতেন, এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন যদি মমতা হারে, বহুবার বলেছেন। তো কোনো লাভটা হয়নি, হেরেছেন উনি, আমি জিতেছি। ওনার এটা রয়ে গেছে হাতটা, তা থাকা ভালো, হাত না থাকলে এমনিতেই অনেক প্রবলেম আছে না। তা আমার বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার, তৃণমূল বিধায়ক তার মালিক বা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই কথাগুলো বলেছে। এবারে হিন্দি নিয়ে যা হবে না, আমি একটু যাবো, কাজ আছে। গুলশান কমিটি নিয়ে করবো। কলকাতায় আজকে এক সমাবেশ থেকে বলা হয়েছে যে ওয়াকফ আইন সংশোধনী বিল পাস যদি করা হয় তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্ট থেকে নাকি বেরোতে পারবেন না। না, এটা তো মাঝে মাঝেই ওরা বলে, ট্রিপল তালাকের সময়ও বলেছিল। ওরা ভাবছে যে ওখানে মমতার পুলিশ আছে, 37টা বাস সাঁতরাগাছিতে পোড়ালেও পুলিশ বেরোবে না, দুর্গা ঠাকুর ভাঙলেও পুলিশ বেরোবে না, রাজাবাজার জ্বললেও পুলিশ বেরোবে না, বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়ি লুট করলেও বেরোবে না। এটা দিল্লির পুলিশ। এই কথাটা আজকে নয়, এই লোকেরা
এই যে যারা আজকে মিটিং করলো, এর আগে পার্ক সার্কাসে মিটিং করেছিল ট্রিপল তালাকের সময়, বলেছিল ট্রিপল তালাক করে দেখাও। সিএ এর সময় বলেছিল, ট্রিপল তালাক আইন রুলসে পরিণত হয়েছে। 6 মার্চ 2024 সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে। অতএব ওয়াকফ নিয়ে কি হবে সে তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি উইল ডিসাইড। আমি একজন রেসপন্সিবল ল মেকার, পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার। আমি জেপিসির যে প্রসেস কাজকর্মের আগে মন্তব্য করতে পারি না রিগার্ডিং ওয়াকফ বিল। কিন্তু এইসব ধমক চমক কলকাতায় দেখাবেন, আপনাদের এসব আওয়াজ অনেক জানা আছে এবং ওখানে তো আপনার অনেক কথাই বলেছেন। আমি তো আপনাকে, আপনি যেহেতু প্রশ্নটা করলেন, এই ভাষণটা শুনুন। কলকাতা অচল করে দিল অমিত শাহজি, মোদিজি তো পার্লামেন্ট থেকে বেরোবে না, আমরা বুঝে নেব। এটা কলকাতা নয়, বলছে কলকাতা অচল করব। কলকাতা একদম, এই যে ধর্মতলায় দাঁড়িয়ে, রানী রাসমণিতে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি না। বাংলাদেশের মিছিল করতে গেলে কোর্টে যেতে হয়। আরজি করের প্রতিবাদ করতে গিয়ে, মিছিল করতে গেলে মৌলালী ধর্মতলায় কোর্ট থেকে পারমিশন করতে হয়। বিবেক অগ্নিহোত্রীকে এখানে হাঁটতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হয়। আর আপনি রানী রাসমণিতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন, এটা অন্য কেউ বললে এফআইআর করতেন আপনি। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর জন্য দায়ী যে সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন তারা। ফিরাদ হাকিম বলছেন যে দেশে একটা অরাজক সরকার চলছে, সেই জন্য মানুষজন অরাজক হয়ে যাচ্ছেন। কারণ শিয়ালদাতে আজকে একটা কিয়স্কে, পুলিশ কিয়স্কে হামলার ব্যক্তিটা বলছেন। পুলিশ কি ন্যাশনাল স্টাফ সাবজেক্ট? পুলিশ তো স্টেট সাবজেক্ট। ওরা অশিক্ষিত নেতা, বিভিন্ন সময় ফাউল প্লে করেন, আবার বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চান। যিনি একজন নারীকে, বোনকে, দিদিকে মালের সঙ্গে তুলনা করেন, যিনি তার ধর্মে সবাইকে দাওয়াত দেন, যিনি 50% লোককে বলেন উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে, যিনি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মোমিনপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এরকম একটা অশিক্ষিত, অভদ্র, দেশবিরোধী, রাজনৈতিক তকমাধারী ব্যবসায়ী, তিনি এ ধরনের কথা বলবেন। আর এর উত্তর বাংলার লোক দেবে? কলকাতা কর্পোরেশন এলাকাতে আমরা কোনো দিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পরে এত ভোট পাইনি। এবারে 54টা ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। যেখানে বসে আছেন এখানে 60টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে তাপসদা লিড করেছে। এবং এগুলো হচ্ছে এই ধরনের কথা বলার পরে। এই পরিবর্তনটা হচ্ছে, মানুষই পরিবর্তন করবে। হাইকোর্ট আমাদের যে প্রিলিমিনারি যে ডিমান্ডটা এনআইএ ইনভেস্টিগেশন আর ডেপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেটা আজকের যে খুব শর্ট রিপোর্ট স্টেটের থেকে কল ফর করা হয়েছে, কালকে মামলাটি রাখা হয়েছে। এই সমস্ত কিছু হ্যাজ বিন লেফট ওপেন, কালকে এই কনসিডারেশন গুলো হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম বেশ কিছু মানুষজন তারা বাড়িঘর ছাড়া এলাকায় থাকতে পারছে না, হিন্দু সনাতনী মানুষজন যারা রয়েছেন। হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছেন যে যারা যারা এফেক্টেড, যারা বাড়িতে থাকতে পারছে না, তাদের সমস্ত কিছু ডিটেলস আমাকে বলেছে অ্যাডভোকেট জেনারেলকে ফরওয়ার্ড করতে। আমি সেগুলো করব সন্ধ্যাবেলার মধ্যেই। এছাড়াও আপনাদের মাধ্যমে বলছি, যে সমস্ত মানুষজন এখনো অব্দি বেলডাঙ্গার বাসিন্দা, তারা এলাকা ছাড়া বা অন্য জায়গা থেকে বেলডাঙ্গা ফিরতে পারছেন না, তাদেরকে এসপি মুর্শিদাবাদের যে অফিসিয়াল ইমেল আইডি, সেটা গুগলেই আপনারা পাবেন, সেখানে, হ্যাঁ, আর না হলে হচ্ছে যারা এলাকায় ফিরতে চাইছেন বা পাচ্ছেন না, তাদেরকে ইমেল আইডি যেগুলো দেওয়া আছে, সেখানে আমার ইমেল আইডি kaustubh.cp@gmail.com এবং spmurshidabad@gmail.com, এই দুটো ইমেল আইডিতে তাদের ডিটেলস ফরওয়ার্ড করলে কোর্টের ডাইরেকশন যে তাদেরকে এলাকায় ফিরিয়ে আনবার জন্য এবং পুলিশকে সর্বোত্তভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কন্টিনিউয়াস রুট মার্চের কথা বলা হয়েছে, পুলিশ যাতে কন্টিনিউয়াস রুট মার্চের ব্যবস্থা করে টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ডস অফ দি পাবলিক অ্যাট লার্জ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের যে এই যে সেকুলার ফ্যাব্রিকের কথা যেটা কনস্টিটিউশনে বলা আছে,
কোর্ট বারবার করে এমফাসিস করেছে এটাকে যাতে অটুট রাখা যায় তার জন্য রাজ্য সরকারকে সর্বত্রভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আবারও বলছি যে প্রিলিমিনারি যে দাবি এনআইএ ইনভেস্টিগেশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, এটা অত্যন্ত নজিরবিহীন ভাবে কোর্ট খুব অল্প সময়ের মধ্যে রাজ্য সরকারকে বলেছে একটা রিপোর্টের মাধ্যমে জানাতে যে তারা কি কি স্টেপ নিয়েছে। আমরা বলেছিলাম যে এক্স হ্যান্ডেলে পুলিশ যে কথা বারবার করে বলছে, আজকে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে কোনো কমিউনাল ক্ল্যাশ হয়নি। আমরা তখন তাই যে পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্স হ্যান্ডেলে করা যে টুইট সেটাকে উদ্ধৃত করে বলি তারা দুটো গ্রুপের কথা বলেছেন, এই গ্রুপ কারা তারা আইডেন্টিটি ডিসক্লোজ করেনি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এবং সব থেকে বড় কথা আপনাদের যে ভিডিও আমরা একটু আগে দেখিয়েছি যে মৌলবাদী যে ভদ্রলোক যিনি কথা বলছেন, কোর্ট তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা কোর্টে হিয়ারিং চলাকালীন কোর্টকে দেখানো হয় এবং কোর্ট বলেছিল আমাকে এই ভিডিওটা লার্নেড অ্যাডভোকেট জেনারেলকে সাপ্লাই করতে, আমি কোর্টের আওয়ার্সের মধ্যে সেটা সাপ্লাই করি। কোর্ট সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। আবারও বলছি, মামলা কালকে শুনানি থাকবে এবং এই সেন্ট্রাল ফোর্সের যে ডিপ্লয়মেন্ট বা এনআইএ ইনভেস্টিগেশন কালকে বিচার্য বিষয়, এগুলো কোর্ট কনসিডার করবে।